সময় রাত 10টা। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ যোগে দিনের প্রধান খবর নিয়ে আমি ফারহানা রহমান দর্শক রয়েছি আপনাদের সাথে। শুধু সংবাদ নয়, সংবাদের আরো বিস্তারিত থাকছে এই আয়োজনে। চলুন শুরুতেই জেনে নিই কি রয়েছে আজ। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি যে আন্দোলন, জেনোসাইড রিকগনিশনের যে আন্দোলন, সেই আন্দোলনটি আমি মনে করি একটা নতুন ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তটির কারণে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু অনেকগুলো রায় দিয়েছে, সেই রায়গুলোকেও এখন আপনার প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা নেওয়া হবে যুক্তরাজ্যের আদালতের রায়টিকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখিয়ে। এবারে রয়েছে পুরো আয়োজন। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মাইনুদ্দিনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে তাকে দেশে ফিরিয়ে আনা ও বাংলাদেশে তার বিচার প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সহকর্মী মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে 18 জন বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যার দায়ে 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চৌধুরী মাইনুদ্দিন ও তার সহযোগী আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়। স্বাধীনতার পর 1973 সালে যুক্তরাজ্যে পালিয়ে যান চৌধুরী। 2019 সালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে মইনুদ্দিনের দণ্ডিত হওয়া ও 71-এ তার যুদ্ধাপরাধের বিবরণ তুলে ধরা হয়। প্রতিবেদনটি তুলে নেওয়ার দাবিতে চিঠি দিয়ে সাড়া না পেয়ে 2019 সালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেন মইনুদ্দিন। সেই মামলা খারিজ করে দিলে আপিল করেন এই আলবদর নেতা। গেল 20 জুন ব্রিটেনের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে। ফলে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মইনুদ্দিনের দায়ের করা মামলাটি চলবে। এই রায়ের ফলে যুদ্ধাপরাধী মইনুদ্দিনকে দেশে ফিরিয়ে আনাটা আরো জটিল হলো। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি যে আন্দোলন, জেনোসাইড রিকগনিশনের যে আন্দোলন, সেই আন্দোলনটি আমি মনে করি একটা নতুন ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তটির কারণে। যুক্তরাজ্যের রায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এটি আগামী দিনে সমস্যা তৈরি করতে পারে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু অনেকগুলো রায় দিয়েছে, সেই রায়গুলোকেও এখন আপনার প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা নেওয়া হবে যুক্তরাজ্যের আদালতের রায়টিকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখিয়ে। এই রায়ে হতাশা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা বলছেন, আরো আগেই তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া দরকার ছিল। যুক্তরাজ্যের চৌধুরী মইনুদ্দিন এবং যুক্তরাষ্ট্রের নাগরিক বর্তমানে আরেকজন যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান, তাদের ব্যাপারে সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করবে। এ পর্যন্ত আমরা তেমন কোনো সঠিক বা কার্যকরী কোনো পদক্ষেপ দেখিনি। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে রায়টি পর্যালোচনা করে সরকারকে একটি কার্যকর কর্মপন্থা গ্রহণের পরামর্শ তাদের। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। দর্শক, এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং রয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজিক ফোরামের ট্রাস্টি রায়হান রশিদ। রায়হান রশিদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন লন্ডন থেকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। রায়হান রশিদ, আপনার কাছে সবার আগে আসতে চাই। আপনার কথাতেই বারবার ফুটে উঠেছে যে আমাদের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মহলে যেভাবে যে প্রভাব ফেলছিল সেটি সহ পুরো বিচার প্রক্রিয়ায় একটি প্রশ্নের মুখে পড়তে পারে, ক্ষতির মুখে পড়তে পারে। ঠিক কি কি ক্ষতির মুখে পড়তে পারে আসলে এই বিচার প্রক্রিয়াটি? ধন্যবাদ। প্রথমেই যেটা আমার মনে ব্যাখ্যা করা জরুরি সেটা হচ্ছে, এবং সেটা বোঝা জরুরি, সেটা হচ্ছে যুক্তরাজ্যের আদালতের এই সিদ্ধান্ত, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য বা আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়গুলোর জন্য কোনোভাবেই বাধ্যকরী না। দিস আর নট বাইন্ডিং, একেবারেই বাইন্ডিং না। আর সেকেন্ড যে জিনিসটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যুক্তরাজ্যের যে রায়টা হলো, এটা হচ্ছে কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু একটা সিভিল কেসের সিদ্ধান্ত, একটা মানহানি মামলার, এবং এই মামলার মাধ্যমে চৌধুরী মইনুদ্দিনকে কিন্তু যুক্তরাজ্যের আদালত তাকে কিন্তু নির্দোষ ঘোষণা করেনি। সো এই দুইটা পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট।
তো এই দুটো জিনিস মাথায় রেখে আমাদের যেটা তারপরেও যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে খুব প্রাসঙ্গিক না হলেও আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়গুলো নিয়ে বেশ কিছু সমালোচনা উঠে এসছে যুক্তরাজ্যের আদালতের রায়ে, এবং আনফরচুনেটলি সেই রায়গুলো মানে এই সমালোচনাগুলো আসলে একতরফা, কারণ সেখানে আমাদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়ার সুযোগ ছিল না। তো একতরফা ভাবেই বিচারকরা শুনেছেন, জেনেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, এবং দে মেড আপ দেয়ার মাইন্ড, এবং তারা খুব নেতিবাচক কিছু মন্তব্য করেছেন, এবং সে নেতিবাচক মন্তব্যগুলো আমি মনে করি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের যারা কি ধরনের আসামি নেতিবাচক মন্তব্য করেছেন সেটা একটু জানতে চাই। একই সাথে আপনি একটি কথা বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ক্লারিফিকেশনের সুযোগ ছিল না, কেন ছিল না? সুযোগ ছিল আসলে কি, এটা আমি একটু ব্যাখ্যা করি। যেহেতু মামলাটা একটা দেওয়ানি মামলা, মানহানির মামলা, এটার মূল পক্ষদ্বয় আসলে দুটো, একটা হচ্ছে চৌধুরী মঈনুদ্দিন নিজে, আর একটা হচ্ছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। তো এটা বিটুইন দ্য পার্টিস। এখন যেহেতু বাংলাদেশ সরকারের কথা উঠে এসছে, বিশেষ করে মানে বাংলাদেশের ট্রাইব্যুনালের প্রসঙ্গটা উঠে এসছে, সেখানে বাংলাদেশ সরকারের আপনার মানে সরাসরি পার্টি হিসাবে তো বাংলাদেশ এটার পক্ষ না, কিন্তু পক্ষ হওয়ার জন্য আবেদন করার একটা সুযোগ ছিল, আর সরাসরি পক্ষ না হয়েও ভিন্নভাবে আপনার ইনডাইরেক্টলিও একটা পার্টিসিপেট করা বা ইন্টারভেন করার আরো অনেক লিগ্যাল অ্যাভিনিউ ছিল। মানে কোনো না কোনো ভাবে আমাদের পার্সপেক্টিভটা, আমাদের লিগ্যাল পার্সপেক্টিভ, আমাদের ট্রাইব্যুনালের বিভিন্ন নিটিগ্রিটিস গুলা, ল গুলার আসলে স্ট্রেংথ কি, এগুলো আসলে তুলে ধরার কোনো সুযোগই ঘটেনি। আমাদের অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে বা ভিকটিমদের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে মানে তাদের পক্ষ থেকেও হয়তো জিনিসটা তুলে ধরা যেত, কিন্তু সেই জায়গাটা হয়ে ওঠেনি নানা প্রতিবন্ধকতার কারণে। কেন হয়ে ওঠেনি? কি প্রতিবন্ধকতা ছিল? যে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে কাদের দিক থেকে বলছেন, সরকারের দিক থেকে নাকি অ্যাক্টিভিস্টদের দিক থেকে? কেন আপনি যেটি বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকে সুযোগ ছিল এখানে ভূমিকা রাখার, কিন্তু সেটি হয়ে উঠলো না, কি প্রতিবন্ধকতার কারণে হয়ে উঠলো না? একটা তো হচ্ছে শুধু বিটুইন দ্য পার্টিস, এবং নতুন কোন পার্টি এখানে পক্ষ হতে হলে কিন্তু দুপক্ষের সম্মতি লাগে আদালতের। তার মানে সেখানে একটা আপনার ছিল, মানে একটা অবস্টাকেল ছিল। এবং আরেকটা যেটা অবস্টাকেল হচ্ছে মানে আপনার মানহানি মামলাগুলো হচ্ছে আপনার ইউকেতে যারা জানেন তারা হচ্ছে যে দে আর ভেরি নটোরিয়াসলি এক্সপেন্সিভ, মানে অত্যন্ত ব্যয়বহুল, এবং সেখানে আসলে প্রাইভেট পার্টিরা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ব্যাকিং ছাড়া এগুলাতে আপনার জয়েন করাটা অসম্ভব রিস্কি। আপনার কাছে ছোট করে একটু জেনে নিতে চাই নেতিবাচক মন্তব্যগুলো কি ছিল। একটা ছিল যে চৌধুরী মঈনুদ্দিন যেটা বলতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশের আদালতে তার নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগই ছিল না, তারপরেও তার বিরুদ্ধে রায় হয়, সুতরাং এই আদালত বা প্রক্রিয়াটাই আসলে তার বিরুদ্ধে আনফেয়ার। এবং এই অ্যালিগেশনটার সাথে আলটিমেটলি ইউকের সুপ্রিম কোর্ট কিন্তু ওরা একমত হলো যে আসলেই বাংলাদেশের প্রসেসটা আনফেয়ার। কারণ এখানে যেটা সমস্যা হয়ে গেছে, মানে সুপ্রিম কোর্টকে যেভাবে বোঝানো হয়েছে মঈনুদ্দিনের পক্ষের আইনজীবীদের দ্বারা, সুপ্রিম কোর্ট সেভাবেই বুঝেছে, কারণ তাদেরকে ভিন্ন পার্সপেক্টিভ তুলে ধরার কেউ ছিল না। আর যেটা হচ্ছে একটা জায়গা থেকে তুলে ধরা যেত, যেটা হচ্ছে যে আপনার ধরেন হোম অফিসের যারা স্বরাষ্ট্র দপ্তরের আইনজীবীরা সেটা তুলে ধরতে পারতেন, কিন্তু তাদেরও আসলে একটা প্রায়োরিটির মধ্যে ছিল না টু ডিফেন্ড দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। কারণ তারা মনে করে তাদের একমাত্র ক্লায়েন্ট হচ্ছে হোম অফিস, এবং এটা হোম অফিসের প্রায়োরিটিতেও ছিল না, ম্যান্ডেটের মধ্যেও ছিল না ট্রাইব্যুনাল কিংবা ভিকটিমদের পার্সপেক্টিভ তুলে আনা। হোম অফিস তুলে আনেনি। ঠিক কি বোঝাতে চাচ্ছেন এই জায়গাটিতে? সরি, একটু আবার বলেন। মানে প্রায়োরিটিতে হোম অফিস ছিল না, হোম অফিসটি বলতে আসলে আমাদের সাথে সংশ্লিষ্ট কোন পক্ষকে বোঝানো হচ্ছে? আচ্ছা, আমি যুক্তরাজ্যের হোম অফিসের কথা বলছি, যাদের বিরুদ্ধে চৌধুরী মঈনুদ্দিনের মামলা। তো মানে এখন ওরা তো ছিল মামলার একটা পক্ষ, এবং ওদের স্ট্র্যাটেজির মধ্যে আমি মামলাটা যতটুকু অবজার্ভ করলাম, এটা আসলে তাদের কোনো প্রায়োরিটি ছিল না যে বাংলাদেশকে ডিফেন্ড করা। অনেক ধন্যবাদ। কিন্তু তারপরেও যেহেতু আপনি বলছেন যে বাংলাদেশ চেষ্টা করতে পারত, কিছুটা সুযোগ ছিল, ব্যয়বহুল, সেটি একটি যুক্তি। আমাদের সাথে রানা দাশগুপ্ত রয়েছেন। রানা দাশগুপ্ত, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমাদের পক্ষ থেকে খুব বড় ভূমিকা রাখার সুযোগ না হলেও কিছুটা সুযোগ ছিল, কিন্তু সেক্ষেত্রে আসলে প্রায় 6 বছর ধরে চলা এই মামলাটিতে ভূমিকা আসলে কতটা শক্তভাবে ছিল আপনার কাছে জানতে চাই। দূতাবাস কতটা যত্নবান ছিল এক্ষেত্রে, এবং একই সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের আইন মন্ত্রণালয় এবং আপনাদের ট্রাইব্যুনাল বিষয়টিকে কতটা নজরে রেখেছিলেন? ধন্যবাদ। এই যে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট
যে রায়টি দিয়েছেন চৌধুরী মঈনুদ্দিনের মামলা, মানহানির মামলা, এই ব্যাপারে বিস্তারিতভাবে জনাব রায়হান সাহেব ইতিমধ্যেই উল্লেখ করেছেন। আমরা এখনো এই জাজমেন্টের কপি আমরা সংগ্রহ করতে পারিনি এবং এই যে মামলা সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের আগে থেকেই কোনো কিছু জানা ছিল না বা কেউ আমাদের অবহিতও করে নাই, অথবা আমাদের কাছ থেকে জানতেও চায়নি যে এই মামলাটিতে আসলে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত। আমরা যখনই জানতে পেরেছি এর রায়টি হয়ে গেছে, তখনই আমরা আমাদের অবস্থান থেকে আমরা রানা দাশগুপ্ত, এই মামলাটি যে চলছে, এই ঘটনাটি যে ঘটেছে, এটা তো নিশ্চয়ই ট্রাইব্যুনাল জেনেছে বা সরকারের পক্ষে যারা কাজ করার কথা, আমাদের আইন মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের কাছেও কি এই তথ্য ছিল না? মানে সেখানে কি উদ্যোগী হওয়ার সুযোগ ছিল না ট্রাইব্যুনালের? আমি প্রসিকিউশনের পক্ষ থেকে যেহেতু কথাটা বলছি, আমি নিশ্চয়ই, আমার কাছে মনে হয় সরকারের নানান কর্তৃপক্ষের এই বিষয়টি না জানার কথা নয়, কিন্তু তাদের পক্ষ থেকে যে প্রসিকিউশনকে অবহিত করা বা প্রসিকিউশনের এই ব্যাপারে কোনো অভিমত আছে কিনা, থাকলে তা কি, আমার জানা মতে কেউ এটিকে জানার চেষ্টা করেননি। আমরা এই রায়ের পরেই মূলত আমরা এই রায়টি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই রায়টি সংগ্রহের চেষ্টা করছি এবং রায়টি সংগৃহীত হবার পরে সামগ্রিক বিষয়গুলোকে পর্যালোচনা করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থানটি বা আমাদের বক্তব্যটি আমরা বিবৃত করতে পারি এবং আমরা সরকারের যে সংস্থাগুলো আছে তারা যদি আমাদের কাছ থেকে কোনো ধরনের অভিমত জানতে চান, আমি মনে করি যে আমাদের পক্ষে সেটি দেওয়াটি সম্ভব হবে। তবে জনাব রায়হান সাহেব যে কথাটি বলেছেন, আমি এই ব্যাপারে পরিপূর্ণভাবে একমত। তার সাথে দ্বিমতের কোনো অবকাশ আছে এটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। তবে যুক্তরাজ্য সুপ্রিম কোর্টের যে রায়, এ রায় আমাদেরকে, আমাদের অনুভূতিকে আহত করেছে এবং আমরা মনে করি এই রায়কে পর্যালোচনায় এনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও একটি ভূমিকা পালন করা যায় কিনা, এটি সরকারকে আজকে যত দ্রুত সম্ভব এটা ভাবার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগত মনে করেন। ধন্যবাদ রানা দাশগুপ্ত, আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব রাশিদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বাংলাদেশের ট্রাইব্যুনাল এই রায়টি পর্যালোচনা করে বাংলাদেশের ট্রাইব্যুনাল মনে করছে যে তারা একটি বিবৃতি দিতে পারে বা উদ্যোগ নিতে পারে যদি সরকারের পক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সুযোগটি দিয়ে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সুযোগ, এই বিবৃতি আসলে সেই রায়টির ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে, যেহেতু আপনি বলছেন যে এটি একটি মানহানির মামলা, সেটি যুক্তরাজ্যের বিরুদ্ধে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা মানহানির মামলা। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ তেমন কিছু করার নেই, কিন্তু তারপরেও কি কোনো প্রভাব রাখবে বলে আপনি মনে করেন, এবং রাখলে সেটা কতটা রাখবে? একটা জিনিস একটু ক্ল্যারিফাই করা দরকার, যেটা হচ্ছে মূল মানহানি মামলাটা তো আপনার 2019-এ শুরু হয়েছিল, আর এই রায়টা হলো কিন্তু সেই মূল মানহানি মামলার না। এটি হচ্ছে মূল মানহানি মামলা থেকে উদ্ভূত একটি দরখাস্তের সিদ্ধান্ত শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেল, যে দরখাস্তের কেন্দ্রবিন্দু ছিল আসলে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা যাচাই। সো আপনার মানহানি মামলার ফলাফল যাই হোক, আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে যে প্রশ্নগুলো সেটাই কিন্তু নিরূপণ করলো আপনার যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত। তো এই জায়গাটা খুব প্রবলেমেটিক, কারণ হচ্ছে আপনার এই দরখাস্তটা নিরূপণ হয়ে যাওয়ার পরে এখন দুই পক্ষ, মঈনুদ্দিন এবং স্বরাষ্ট্র দপ্তর, তারা আদৌ মামলাটা আদৌ কন্টিনিউ করবেন কিনা, যে মূল মানহানি মামলাটা, সেটা হচ্ছে তাদের ব্যাপার, এটা আমরা জানি না। কিন্তু করুক বা না করুক,
আপনার একটা যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের কিন্তু একটা খুব নেগেটিভ রায় হয়ে গেল, যে রায়টা কিন্তু আপনার একটা যুক্তরাজ্যে এটা খুব ইনফ্লুয়েন্সিয়াল, এবং এটা একটা যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত থেকে আসা একটা রায়, অবজারভেশন। এবং এটা যুক্তরাজ্য ছাড়াও আমার মনে হয় বহির্বিশ্বে অনেকেই এই রায়টাকে তাদের জন্য বাধ্যকরী না হলেও তারা এটাকে খুব গুরুত্বের সাথে এটা নেবেন। আচ্ছা, আমি একটু আপনার আগের প্রশ্ন শ্রদ্ধা অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে উনি যেটা বলেছিলেন ওখানে আমি একটু অ্যাড করতে চাই। বাংলাদেশ সরকার আসলে সে 2019 সাল থেকেই অবহিত ছিলেন। অনেক অ্যাক্টিভিস্ট গ্রুপের পক্ষ থেকে দূতাবাসকে জানানো হয়েছে, দেশের ভিতরে দেশের বাইরে, এটা আমি জানি এটা করেছেন তারা। আমি নিজে এটার উপর লেখালেখি করেছি, সংশ্লিষ্ট মহলকে আমি লিখেছি, এবং আগের যে রায়গুলো হাইকোর্ট লেভেলে, কোর্ট অফ অ্যাপিল লেভেলে, এবং যে হিয়ারিং হতে যাচ্ছে সুপ্রিম কোর্টে, এগুলো অ্যালার্ট করা হয়েছিল। আমি নিজেও করেছি, আমি শিওর যে অন্যরাও করেছেন। এখন যিনি রানাদা যে জিনিসটা বলতে চাচ্ছেন, ওনাদের সাথে হয়তো সরকারের পক্ষ থেকে ফর্মালি যোগাযোগ করা হয়নি, তো এটা আমাকে আসলে একটু অবাক করেছে। না, সেক্ষেত্রে একটু জানতে চাই আপনার কাছে যে সেক্ষেত্রে আমাদের যে দূতাবাস সেখানে রয়েছেন তাদের উপস্থিতি বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের উপস্থিতি কতটা রেখেছেন বা তারা কতটা মনিটরিং এ রেখেছিলেন? কারণ নিশ্চয়ই এই রায়টির উপর রায়টির ফলে মাইনুদ্দিনকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চয়ই আলোচনায় থাকবে এবং এটিও নিশ্চয়ই প্রভাব ফেলবে। এটা এখন খুবই কঠিন হয়ে গেল, আর আপনার দেশে ফিরিয়ে আনার বিষয়টা এখন কঠিন, অত্যন্ত কঠিন হয়ে গেল। এখন আমাদের দূতাবাসের কথা যখন বলছেন, আমি 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 তাদের কোনো ভূমিকা আমার অন্তত চোখে পড়েনি এখন পর্যন্ত। কারণ সরকারকে জানানোর পর, আপনার বিভিন্ন মহলকে জানানোর পর আমরা নিজেরাও আসলে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছিলাম দূতাবাসের দিক থেকে কিছু করা হয় কিনা, পদক্ষেপ নেওয়া হয় কিনা। ওনারা নিয়ে থাকলো সেটা আমার চোখে পড়েনি, অন্তত আদালতের প্রসিডিংস আমি যা দেখছি, কারণ আমি তো শুরু থেকে আদালতে যতগুলো দরখাস্ত আসছে প্রতিদিনের জিনিসগুলো আমি অবজার্ভ করেছি, আমার সেখানে আমাদের দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের তৎপরতা বা পদক্ষেপ চোখে পড়েনি। জি, অনেক ধন্যবাদ। রানা দাশগুপ্ত, জনাব রাশিদ যেটি বলছিলেন যে অন্যান্য আরো দেশে আমাদের যে যুদ্ধাপরাধীরা রয়েছেন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশেও রয়েছেন, সেক্ষেত্রে এই রায় অন্যান্য যুদ্ধাপরাধীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নিশ্চয়ই একটি উদাহরণ হিসেবে কাজ করবে এবং এটির সুবিধা অনেকেই নিতে চাইবেন। আপনার কাছে কি মনে হয়, যেহেতু জনাব রাশিদ বলছিলেন যে যুদ্ধাপরাধের বিষয়টি এখানে প্রাসঙ্গিক ভীষণভাবে, আমাদের যুদ্ধাপরাধীদের বিচারটি প্রাসঙ্গিক এখানে ভীষণভাবে, সেক্ষেত্রে এটিও যারা প্রশ্নবিদ্ধ করতে চান যুদ্ধাপরাধের বিচারকে, এটিও কি একই সাথে সুবিধা দিবে কিনা যারা প্রশ্নবিদ্ধ করতে চান তাদেরকে? প্রথম কথাটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হবার পর থেকে একটি চক্রান্ত মহল জাতীয় আন্তর্জাতিকভাবে তারা নানান ধরনের চক্রান্ত করেছে এবং বাংলাদেশের যুদ্ধাপরাধের যে বিচারটি তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা আজকে এই কথাগুলো বলতে চাই যে ট্রাইব্যুনাল যে রায়গুলো দিয়েছেন, এই রায়গুলো কিন্তু যুগান্তকারী রায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং এই ট্রাইব্যুনাল আইনের আওতায় প্রণীত রুলস এন্ড প্রসিডিউরের আওতায় এই বিচার কার্যটি সম্পন্ন হয়েছে। হ্যাঁ, রায়হান সাহেব যে কথাটি বলেছেন, আমি তার সঙ্গে এই মুহূর্তে দ্বিমত পোষণ করছি না যে এই রায়টি নানানভাবে প্রভাবিত করতে পারে এবং যারা ইতিমধ্যে পলাতক অবস্থায় রয়েছে তারা এই রায়ের সুযোগটি তারা গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা দেশের বাইরে আমাদের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন এবং আমরা যারা দেশের ভেতরে আছি, এখন আমাদের সর্বাগ্রে একটি চিন্তা করা দরকার যে আমাদের পরবর্তী পদক্ষেপটি সরকারিভাবে কি হওয়া উচিত এবং আমরাও সেই ক্ষেত্রে কি ভূমিকা আমাদের পালন করা প্রয়োজন। সংকট হয়ে গেছে, এটি বাস্তব। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী করণীয় কি বলে আপনারা মনে করছেন ট্রাইব্যুনালের পক্ষ থেকে? আমি আবারও আপনাকে বলেছি, আমরা এখনো পরিপূর্ণ রায়টি আমাদের কাছে আসে নাই। আমরা পরিপূর্ণ রায়টি পাওয়ার জন্য আমরা গতকাল থেকেই চেষ্টা করছি। আমরা এই রায়টি পাওয়ার পরেই
তখনই আমরা এই রায়টিকে পর্যালোচনা করে অর্থাৎ পর্যালোচনার পর আপনারা পদক্ষেপের কথা ভাববেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব রাশিদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা যে চৌধুরী মঈনের অন্যতম সহযোগী আশরাফুজ্জামান খান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ কি দেখছেন বলে কি দেখছেন, বা আপনারা যারা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন নিশ্চয়ই আপনাদের যোগাযোগ রয়েছে, সেই জায়গাটিতেও আসলে কোনো ধরনের গড়িমসি দেখতে পাচ্ছেন কি বা সময়ক্ষেপণ দেখতে পাচ্ছেন কিনা? আমি খুব সংক্ষেপে বলি। আশরাফুজ্জামান খানের কথা আপনি বলছেন। আশরাফুজ্জামান খানের বিষয়টি নিয়ে আমার জানা মতে গত বছরও বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে দু দেশের, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, এতটুকু আমি জানি। কিন্তু আমার মনে হয় আমরা আলোচনাটা চৌধুরী মঈনুদ্দিনের এক্সট্রাডিশনের ব্যাপারে একটু বলি। এই ক্ষেত্রে আপনার কিছু জিনিস মনে হয় আপনার দর্শকদের জানা থাকা দরকার, যেটা হচ্ছে 2013-তে তার বিরুদ্ধে রায়ের পরপরই কিন্তু 2013 ডিসেম্বরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা যোগাযোগ শুরু করা হয়েছিল যুক্তরাজ্যের মানে ফরেন মিনিস্ট্রি, ফরেন অফিসের সাথে। সেটা হচ্ছে যে কিভাবে তাকে এক্সট্রাডাইট করা যায় বা কি যায় না। তখন কয়েক দফায় আমরা যতটুকু জানি কয়েক দফায় আলোচনা হয়েছিল যুক্তরাজ্যের ফরেন মিনিস্ট্রির প্রতিনিধি এবং তখন আমাদের বাংলাদেশ দূতাবাসে যারা ছিলেন তাদের মধ্যে কয়েক দফায় আলোচনা হয়েছিল। সেই আলোচনাগুলা ক্ষেত্রে আপনার যুক্তরাজ্য থেকে পক্ষ থেকে কিছু ওরা শর্ত দিয়েছিলেন যে আমরা যদি কাউকে পাঠাতে চাই তাদের কিছু রেড লাইন আছে, যেমন মৃত্যুদণ্ডের ব্যাপারে বা এই বিষয়গুলো তারা তুলে ধরেছিলেন এবং জানতে চেয়েছিলেন বাংলাদেশ সরকার সেটাকে কিভাবে এটাকে রিকনসিলিয়েট করবে বা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবে। এই জায়গাটাতে আমাদের তথ্যের অনেক ঘাটতি রয়ে গেছে, কারণ আমাদের মনে হয় আপনারা যারা মিডিয়ায় আছেন তারা জানতে চাইতে পারেন যে এই বিষয়টা এরপরে কেন এগোলো না। কারণ যুক্তরাজ্য থেকে এমন অনেক দেশেই কিন্তু আসামি বা পলাতক আসামিকে পাঠানো হয়েছে আগে, যেসব দেশে মৃত্যুদণ্ড রয়েছে। সেসব ক্ষেত্রে একটা জিনিস করতে হতো, সরকারগুলো নিজেদের পর্যায়ে তাদের এক ধরনের আন্ডারটেকিং দিতে হয় যে মৃত্যুদণ্ডটার ব্যাপারে, যে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এই বিষয়টাকে তারা যেভাবে হ্যান্ডেল করবেন। তো এইটা করা হয়েছিল কিনা বা করার পরেও সেটা যুক্তরাজ্য অ্যাকসেপ্ট করেছে কি করেনি, এই জায়গাগুলো খুব বোঝার ব্যাপার আছে। এবং এটা আসলে এখনো আমরা খুবই আর্লি স্টেজে এই জিনিসগুলা উদ্ঘাটনটা জরুরি। যে কারণে জরুরি হচ্ছে আপনার কয়েকটা স্টেজে আসলে ফেলিওর হয়েছে। সেই এক্সট্রাডিশন প্রসেসটার ক্ষেত্রে ফেলিওর। তারপর আপনার দ্বিতীয়ত যেটা হয়েছে, চৌধুরী মঈনুদ্দিনের নাম কিন্তু আপনার ইন্টারপোলের রেড নোটিসে ছিল, সেটাও কিন্তু একতরফা ভাবে চৌধুরী মঈনুদ্দিনের আইনজীবীরা সেটা সরিয়ে নিয়েছে তারা লিখে। এবং সেই প্রসেসটাতেও কিন্তু বাংলাদেশ সরকারের আপনার পার্টিসিপেশন করার কথা ছিল, সুযোগ ছিল ডেফিনেটলি, কিন্তু সেটা কি হয়েছে আমরা জানি না। আমরা শুরু দেখেছি তার নাম সরিয়ে নেওয়া হয়েছে। এরপরে তো আপনার 2019 সালে আপনার এই মামলাটাই শুরু হলো এবং সেই মামলাটা গত 5 বছর ধরে চলছে। সেখানেও কিন্তু আপনার ইনপুট দেওয়ার সুযোগ ছিল, ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি, এবং কোন একটা ভূমিকা রাখার কথা ছিল। তো এই মুহূর্তে আসলে ভূমিকা রাখার কোনো সুযোগ আছে কি, খুব ছোট করে একটু জানতে চাই। খুব ছোট করে যে ভূমিকাটা এখন হচ্ছে যে প্রথম কথাই হচ্ছে যে কোনো কিছু করার আগে নিজেদের একটা সোল সার্চিং হওয়া দরকার সরকারের পক্ষ থেকে। আগের ভুলগুলা কি হয়েছিল সেটা বের করা, না হলে কিন্তু আপনার একই ভুল আবারও হবে। সেটা বের করার পরে দ্বিতীয় কাজ যেটা হচ্ছে একটা খুব ক্লিয়ার অ্যাকশন প্ল্যান, রিস্ক অ্যানালাইসিস করা, যে আমরা এবার কিভাবে আগাবো, কিভাবে মিটিগেট করবো সিচুয়েশনটাকে। এবং করার পরে অবশ্যই বাংলাদেশের যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনটার বিশেষজ্ঞ প্লাস যুক্তরাজ্যের আইনের যারা বিশেষজ্ঞ, যারা স্ট্র্যাটেজিক বিষয়গুলো বোঝেন, তাদের সাথে খুব এক্সপার্ট প্রফেশনাল লেভেলে বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিনিধিদের কিন্তু এখনই জরুরি শুরু করা দরকার। অনেক ধন্যবাদ জনাব রায়হান রশিদ এবং জনাব রানা দাশগুপ্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং যুক্ত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজিক ফোরামের ট্রাস্টি রায়হান রশিদ। আজ এই পর্যন্তই। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।